রিসেন্টলি আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্যই হলো যাতে আরো ৫টা মানুষের উপকার হয়। আর কিছুই না। আমি যে ধরনের ভিডিও বানাচ্ছি কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে, যেরকমভাবে চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করছি, এই ভিডিওর তার সাথে সেরকমভাবে সম্পর্ক নেই। এই ভিডিওটা বানানোর মেইন মোটিভই হলো যাতে আর বাকি ৫টা মানুষের সাহায্য হয় বা কোনোভাবে কোনো না কোনোভাবে উপকার হয়। কারণ এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে আমি নিজে বুঝেছি মানে প্রচুর জায়গায় অনেক কনফিউজিং বেশ কিছু ব্যাপার রয়েছে। আর এই এসআইআর বলতে হচ্ছে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা হচ্ছে ইলেকশন কমিশন করছে, এর মূল মোটিভ হলো যাতে অনলি এলিজিবল ভোটার যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন শুধু তারাই যাতে ভোট দেন। কোনো ইররেলেভেন্ট মানুষ যেন ভোট না দিয়ে চলে যান। মেন কথা যাতে ভোটে কোনো গোলমাল না হয়, ব্যাস এই। তো আসুন এসআইআর ফর্ম ফিল আপ করার আগে কয়েকটা ব্যাপার বলে দিই। সেটা হচ্ছে দেখুন, ফটোর জায়গায় লিখেছে সাম্প্রতিক ফটো সাঁটুন। সাম্প্রতিক ফটো বলতে আমি বলবো একদম রিসেন্ট ছবি আপনাদের কাছে যদি থাকে সেই ছবিই দিন এখানে। যদি না থেকে থাকে ফটো তুলুন, ফটো তুলে সেই ছবি এখানে আটকান। ফটো যদি ম্যাচ না খায় তাহলে কিন্তু একটা গোলমাল হওয়ার চান্স থাকে। গোলমাল বলতে কিছুই না, আপনার ফর্ম ক্যান্সেল হয়ে যাবে, বাতিল হলো, ফেরত এলো, আবার আপনাকে করতে হবে, আবার কোন অফিসে যেতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, কি হবে কেউ জানে না, বা জানলেও অ্যাটলিস্ট আমি জানি না। কারোর ফর্ম ফিল আপ করতে ভুল হলে তার কি হবে? অবভিয়াসলি অবশ্যই কোনো ব্যবস্থা থাকবে। কারণ এমন হতে পারে না যে যারা ফর্ম ফিল আপ করছে প্রত্যেকের 100% মানুষের 100% কারেক্ট থাকবে। গোলমাল হবেই। যাই হোক, তো ট্রাই করুন যাতে একবার এই ব্যাপারটা ঠিক হয়ে যায়। কয়েকটা ব্যাপার আগেই বলে রাখি। এখানে যে ক্রমিক নাম্বারটা আছে আর এই ক্রমিক নাম্বারটা আছে, ক্রমিক সংখ্যাটা আছে, এই দুটো কিন্তু এক না। এখানে ক্রমিক সংখ্যাটা যা আছে সেটা আপনার রিসেন্ট, লেটেস্ট। আর এইখানে যে ক্রমিক সংখ্যাটা আছে এটা সম্পূর্ণ আলাদা। পরে আসছে কিন্তু এটা এক না। নির্বাচকের নাম বলতে আপনার নাম, এপিক নাম্বার বলতে এটা আপনার এপিক নাম্বার। এবার এপিক নাম্বার কি? আপনারা যদি আপনাদের ভোটার আইডি কার্ড খুলে দেখেন, ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটাই হচ্ছে এপিক নাম্বার। যার ভোটার আইডি কার্ডে যে নাম্বারটা রয়েছে সেটাই হচ্ছে তার এপিক নাম্বার। এপিক নাম্বার বলতে ওই যেটাকে আমরা ইউনিক নাম্বার বলি বা যাই হোক। তো প্রত্যেক ভোটারের একটা করে ইউনিক নাম্বার রয়েছে, ইউনিক আইডি রয়েছে, সেটাই এটা এপিক নাম্বারটা হলো। আপনার যার যা পুরসভা বা বিধানসভা, লোকসভা, পুরসভা না সরি রয়েছে সেগুলো আপনারা জানেন, সেগুলোই আমি যাচ্ছি না। তো ফার্স্ট এখান থেকে শুরু। জন্ম তারিখ, তারিখ, মাস, বছর যে অর্ডারে দেওয়া আছে সেই অর্ডারেই দেবেন। ভুল যেন না হয়, ফার্স্টে মাস দিয়ে দিলেন, তারপরে তারিখ দিলেন, তারপরে বছর দিলেন, ওই গোলমাল যেন খবরদার না হয়। মানে কেউ ধরুন জন্মেছে 1 ডিসেম্বর 1990, তো সেটা যেন এরকম হয় 01 ডেট হলো ফার্স্টে, মাস হচ্ছে ডিসেম্বর মানে 12, 1990। এই সিকোয়েন্সে যেন থাকে, এটা যেন গোলমাল না হয়। আচ্ছা, এবার ভাষার ব্যাপারে আমি বলি একটা জিনিস। সেটা হচ্ছে বাংলায় লেখা আছে, আপনি বাংলায় ফর্ম ফিল আপ করতেই পারেন, আপনি ইংলিশেও করতে পারেন। তো ওরকমভাবে কিছু তো এখানে ম্যান্ডেটরি বলে দেওয়া হয়নি যে বাংলাতেই করতে হবে, ইংলিশেই করতে হবে। তো সেটা আপনার চয়েসের ওপর ডিপেন্ড করছে। কিন্তু একটাই কথা বলবো, আপনি যে ভাষাতেই লিখুন, বাংলা বা ইংলিশ, তো সেটা মানে লেখাগুলো যেন পরিষ্কার বোঝা যায়, বিশেষ করে বাংলার ক্ষেত্রে। আর ইংলিশের ক্ষেত্রে অবশ্যই ক্যাপসে লিখুন। ক্যাপসে লিখলে কি হবে, আপনার হাতের লেখা বাজে না নাকি আপনার হাতের লেখা ভালো ম্যাটার করছে না। ক্যাপসে আপনি যাই লিখবেন বোঝা যাবে সেটা পরিষ্কার। ক্যাপস বলতে ক্যাপিটাল লেটার বলছি আমি। ক্যাপিটাল লেটার বলতে ধরুন এটা হচ্ছে জন্ম তারিখ, তো ডেট অফ বার্থ, DATE অফ বার্থ, এইভাবে লিখুন। তো এটা হলে কি আহ, আপনি কি লিখেছেন যে কেউ বুঝতে পারবে দেখে, ব্যাস এইটুকুই। আপনার আধার নাম্বার ঐচ্ছিক, ঐচ্ছিক বলতে অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু দেবেন। মোবাইল নাম্বার যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক করা রয়েছে সেটা দেবেন। যে কোনো রকম প্রবলেম হতেই পারে, দেখা গেল আপনার যে ফোন নাম্বারটা দিয়েছেন সেটা আধার নাম্বারের সাথে লিঙ্ক নেই, আধার কার্ডের সাথে, তো অ্যাভয়েড করুন। আর যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে সেটাই দিন। পিতার নাম বা অভিভাবকের নাম,
দিয়ে দেবেন, এটাই আশা করি বোঝাতে হবে না। পিতার বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে কেন লেখা? হতেও পারে তিনি বেঁচে নেই। তো যদি বেঁচে না থাকেন তাহলে আপনার কাছে তার ভোটার আইডি কার্ডটা আর নেই। তো সেই ক্ষেত্রে আপনি এপিক নাম্বার জায়গাটা ফাঁকা রাখবেন। মায়ের নাম দেবেন, এপিক নাম্বার সেম যদি থাকে, যদি বেঁচে থাকেন তাহলে দেবেন, যদি বেঁচে না থাকেন তাহলে দেবেন না। স্বামী স্ত্রীর নাম সেম, যদি বিয়ে হয়ে থাকে তাহলে দেবেন, যদি বেঁচে থাকেন তাহলে দেবেন, যদি বেঁচে না থাকেন বা ডিভোর্স হয়ে থাকে তাহলে দেবেন না। এপিক নাম্বার সেম ব্যাপার। আচ্ছা, সেকেন্ড, এইবার হচ্ছে কনফিউশনের জায়গা স্টার্ট। একদম সিম্পল ভাষায় বলছি যাতে বুঝতে পারেন। সেই হিসেবে হচ্ছে 2002 সালে লাস্ট এসআইআর হয়েছিল। তো 2002 সালের এসআইআর এ যাদের নাম ছিল, সেই লিস্টে যাদের নাম ছিল তারা বাদিকটা ফিল করবেন। যাদের তারপরে নাম হয়েছে, তারপরে মানে 2002 সালে পরে ভোট দিয়েছেন, তারপরে ভোটার লিস্টে নাম এসছে, তারা ডান দিকটা ফিল করবেন। দুটো দিক ফিল করবেন না একসাথে, খবরদার। মানে হয় আপনি বাদিক ফিল করবেন, নয়তো আপনি ডান দিক ফিল করবেন। বাদিক কারা ফিল করবেন? 2002 সালে যাদের নাম ছিল। ডান দিক কারা ফিল করবেন? যাদের 2002 সালে নাম ছিল না। যেমন আমার ছিল না, আমি ফিল করব না। আমি ডান দিকটা ফিল করবো, আমি বাদিকটা ফিল করব না। বা আমার বাবা বা মায়ের ক্ষেত্রে কি হবে? বাদিকটা ফিল করবেন ওনারা, আমি ডান দিকটা করব। ওটা ডান দিকটা ফাঁকা রাখবেন। হলো? আচ্ছা, এইবার আসি এখানে হচ্ছে নামের ক্ষেত্রে। এক সেকেন্ড। মহাবিপদ এগুলো। আচ্ছা, যেখানে ছিলাম, নাম। দেখুন এখানে লেখা রয়েছে আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে, যেটা একটু আগে বলছিলাম। সেম ব্যাপার এখানে। ধরুন আপনি লিখছেন নির্বাচকের নাম। নির্বাচকের নাম মানে, নাম বলতে নির্বাচক বলতে কে? নির্বাচক বলতে আপনি। তো এই দিকে হলে এটা আপনার নাম হবে, আর এই দিকে যদি এটা হয় সেই ক্ষেত্রে আমার নাম হবে না। এই ক্ষেত্রে হবে আমার আত্মীয়ের নাম। দেখুন উপরে লেখা রয়েছে আত্মীয়ের বিবরণ, মানে পুরো কলামটা আমার আত্মীয় রিলেটেড, নট আমি রিলেটেড। আর বাঁ দিকের ক্ষেত্রে হচ্ছে নির্বাচকের নাম। নির্বাচক বলতে কে? নির্বাচক মানে ভোটার, মানে আপনি। এপিক নাম্বার আত্মীয়ের নাম। আত্মীয়ের নামে কে লিখবেন? বাঁ দিকটা বলে নিয়ে আগে। আত্মীয়ের নামে বলতে হচ্ছে আপনার যে কোনো একজন আত্মীয় যিনি ছিলেন ওই টাইমে, তিনিও ভোট দিয়েছেন, তার নাম লিখলেন। তার সাথে কি সম্পর্ক আপনার সেটা লিখলেন। আপনার জেলা লিখলেন, রাজ্যের নাম লিখলেন, বিধানসভা ক্ষেত্রের নাম লিখলেন। নির্বাচন বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা। এই তিনটে আমি বলছি কোথায় পেয়ে যাবেন। যদি আপনারা এখন অবধি না জানেন আপনাদের এই তিনটে কি, সেটা কোথায় পেয়ে যাবেন আমি বলে দিচ্ছি। ডান দিকে আসছি এবার। ডান দিকে কারা? যারা 2002 সালের পরে। বাঁদিকে কারা? যারা 2002 সাল অবধি। হলো? তো এইখানে হচ্ছে নাম, আত্মীয়ের নাম। তো আপনি এখানে মায়ের নাম, বাবার নাম, ঠাকুরদার নাম, ঠাকুমার নাম, যার নাম খুশি লিখতে পারেন। কিন্তু তাকে 2002 সালের লিস্টে তার নাম থাকতে হবে, তাকে ভোট দিয়ে রাখতে হবে, ভোট দিয়ে থাকতে হবে। সিম্পল ভাষায় ভোট দিয়ে থাকতে হবে ও পরের কথা, তার ভোটার লিস্টে নাম থাকতে হবে 2002 সালে। এপিক নাম্বার যদি থাকে সেম দেবেন, যদি বেঁচে থাকে তবে দেবেন, বেঁচে না থাকলে দেবেন না। আবার আত্মীয়ের নাম লেখা। তো কনফিউশনটা এইখানে। তো এই আত্মীয়টা কার হবে? এই আত্মীয় কিন্তু আমার আত্মীয় না, মানে আমার আত্মীয় ইনডিরেক্টলি, কিন্তু এখানে মেইনলি হচ্ছে এনার সাথে কানেক্ট করা হবে একে। এবার দেখুন সম্পর্ক লেখা, লেখাটা ঢেকে গেছে কোনো কারণে, ওপরে এই সার্কেলটা করেছি বলে। আত্মীয়ের নাম, সম্পর্ক, এনার সাথে এনার কি সম্পর্ক? এখানে ধরুন আমি আত্মীয়ের ক্ষেত্রে আমি আমার মাকে দিলাম। তো এখানে আত্মীয় মার, এবার কাকে দিতে পারবো আমি? মানে আমার মা কাকে দিতে পারবে? আমার বাবাকে, মানে তার স্বামী, মানে এনার হাজব্যান্ড, রাইট?
সম্পর্ক সেম লিখবেন, হাজব্যান্ড হলো। জেলা জানেন, রাজ্যের নাম জানেন, বিধানসভা ক্ষেত্রের নাম জানেন। আচ্ছা, এইখানে একটা জিনিস বলে রাখি, আত্মীয়ের নাম সম্পর্ক এইখানে হচ্ছে, এই অবধি হচ্ছে এই সেকেন্ড আত্মীয়র হলো। আবার এইখানে চলে আসবে যে ফার্স্ট আত্মীয় যিনি প্রাইমারি তার। বিধানসভা ক্ষেত্রের নাম্বার লিখবেন, অংশ নাম্বার লিখবেন, ক্রমিক সংখ্যা লিখবেন। যদি বাই এনি চান্স বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার আর ক্রমিক সংখ্যা আপনারা জেনে থাকেন, তো সেটা আপনি কিভাবে জানবেন? আমি একটু ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিচ্ছি, ইলেকশন কমিশনের ওয়েবসাইট, মানে কোনো জেনারেল কোনো ওয়েবসাইট না। তো সেই ওয়েবসাইটে ঢুকবেন, সেই ওয়েবসাইটে ঢুকে আপনার লোকেশন চুজ করবেন, চুজ করে আপনাকে শুধু এই ইনফরমেশনটা জানতে হবে যে 2002 সালে এই আত্মীয়, যার আত্মীয়ের নাম আপনি লিখেছেন, তিনি কোন স্কুলে ভোটটা দিয়েছিলেন। কারণ সেই লিস্ট থেকে আপনাকে সেই স্কুলটা আগে খুঁজে বার করতে হবে। সেই স্কুল বার করার পরে সেই স্কুলের ওটায় ক্লিক করলে আপনার কাছে পুরো লিস্ট বেরিয়ে যাবে যে ওই স্কুলে 2000 সালে কারা কারা ভোটার ছিলেন, কতজন ভোটার ছিলেন, কতজন পুরুষ ভোটার ছিলেন, কতজন মহিলা ভোটার ছিলেন, টোটাল ভোটার কতজন ছিলেন, পুরো একদম প্রপার একটা লিস্ট বেরিয়ে যাবে। তো আপনাদের খাটনিটা কোথায় হবে? ওই লিস্ট থেকে আপনাদের নামটা খুঁজে বার করতে হবে, মানে এই আত্মীয়ের নাম খুঁজে বার করতে হবে। সেই নামটা খুঁজে বার করলে সেখানে কি পাবেন? ক্রমিক সংখ্যা হলো। আর ওই যে পিডিএফটা খুলবে, ওই পিডিএফটার একদম ফার্স্ট পেজে চলে যাবেন। পিডিএফটার, আমি কিন্তু ওয়েবসাইটটার ফার্স্ট পেজে বলছি না, পিডিএফ এর ফার্স্ট পেজে যাবেন। পিডিএফ এর ফার্স্ট পেজে গেলেই আপনি দেখবেন আপনার ক্ষেত্র নাম্বার, বিধানসভার ক্ষেত্র নাম্বার, অংশ নাম্বার দুটোই পেয়ে যাবেন। এই যে এখানে দেখুন, আমি লিঙ্কটায় ঢুকলাম, ঢুকে যে কোনো একটা জায়গায় আমি ঢুকবো। ধরুন ফার্স্টে আছে বাগদা, বনগাঁ, ওগুলোর কোনো একটাই ঢুকলাম। ঢোকার পরে পরপর এই স্কুলের নামগুলো, যেই কারণে আপনার স্কুলের নামটা মনে রাখতে হবে। তো ক্যাপচা দিয়ে আমি ঢুকে যাব, তো ক্যাপচাটা দিই। আচ্ছা, ভুল হলো। এই যে পিডিএফটা ওপেন হলো, বললাম না পিডিএফ এর ফার্স্ট পেজেই আপনি ক্ষেত্র নাম্বার, অংশ নাম্বার পেয়ে যাবেন। এই যে ক্ষেত্র নাম্বার যেমন এখানে 13, অংশ নাম্বার 1, এই যে অংশ নাম্বার 1 আমি সার্কেল করলাম। ক্ষেত্র নাম্বার 13, ওই যে ক্ষেত্র সমূহ ওটা 13। আর হচ্ছে একটু নিচে আসবেন, নিচে এলে হচ্ছে ওই বাঁদিকে দেখুন পরপর যে নামের লিস্টটা রয়েছে, ওখানে আপনি ক্রমিক নাম্বারগুলো পেয়ে যাবেন। ক্রমিক নাম্বার মানে ক্রমিক সংখ্যা যেটা, ওইটা হচ্ছে আপনার ওই নিচের ইয়েটায় কাজে লাগবে, নিচের বক্সটায় কাজে লাগবে। ব্যাস এইটুকুই। আশা করি সব রকম কনফিউশন দূর করতে পেরেছি, অ্যাটলিস্ট এইটুকু দূর করতে পেরেছি যাতে আপনি প্রপারলি ফর্মটা ফিল করতে পারবেন। তো ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটাতেও সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করুন অবশ্যই যে কোনো রকম কোয়ারি থাকলে। তো আমি ট্রাই করব যত তাড়াতাড়ি সম্ভব সেই কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ।